বোঝে নাই? আচ্ছা, তাহলে ওটা বুঝিয়ে দেবো না একটু। তাহলে আজকে সকালে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, বুঝছো? শেষ করে দিলে বিকালে ইনশাল্লাহ আমরা, তোমরা প্রাণীবিজ্ঞান কি ব্যাকআপ করবা ফার্স্ট চ্যাপ্টার? জি স্যার। জি স্যার। তাহলে বিকালে ওইটা শুরু করবো না, এখন এটা চ্যাপ্টারটা শেষ করে দিই। আচ্ছা, রেপ্লিকেশন 1.5 ঘন্টার ক্লাস তো, আরো রোজার দিন আস্তে আস্তে কথা বলতে হবে, নাহলে আমি আটকায় যাব। রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে কি কি বললো? স্যার কিছু না স্যার। রেপ্লিকা শব্দের অর্থ হচ্ছে কি প্রতিরূপ। অনেক সময় একটা জাদুঘর আছে না, চেইন জাদুঘর, মাদাম তুসো, পৃথিবীর বিভিন্ন বড় বড় শহরে আছে। হ্যাঁ, লন্ডনে আছে, নিউ ইয়র্কে আছে, প্যারিসে আছে মাদাম তুসো জাদুঘর। সেখানে ওরা মোম দিয়ে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মূর্তি বানায়। মূর্তিটা এমন অবিকল হয় যে মূর্তির পাশে গিয়ে যখন আসল মানুষটার ছবি তোলে, ওরা কিন্তু জীবিত মানুষেরই ছবি বানায়, বর্তমানে যারা জীবিত এবং বিখ্যাত তাদেরই। ওর পাশে গিয়ে যখন আসল মানুষটার ছবি তোলে, তখন কোনটা আসল আর কোনটা মোমের বোঝা যায় না। দেখছো এরকম ছবি? তখন ওরা মোম দিয়ে যে মূর্তিটা বানায় ওটাকে বলে ওরা রেপ্লিকা। রেপ্লিকা শব্দের অর্থই হচ্ছে হুবহু অনুরূপ বা প্রতিরূপ, যা বলো। তো এই নামটা কেন দেওয়া হয়েছে রেপ্লিকেশন? যে আমরা এখন দেখব একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হবে। এটা ধর একটা ডিএনএ, এই ডিএনএটা দিয়ে 2টা ডিএনএ তৈরি হবে, এবং এই নতুন ডিএনএ 2টা হবে আগের ডিএনএটার ঠিক অনুরূপ, একদম এটার মতোই হবে, এটাও এবং এটাও। বুঝতে পারে না কোনটা এবার? ও আচ্ছা, অসুস্থ। এম এ আতিক, ঠিক আছে। আর সুস্থ হলে আর কি করা, দুর্ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করে সুস্থ হয়ে যাও। রেকর্ড দেখে নিবা। তোমাদেরকে এর আগেও আমি বলার চেষ্টা করছি, রেকর্ড সবসময় 24 ঘন্টা থাকে। 24 ঘন্টার পরে অটো ডিলিট হয়ে যায়। তোমরা গত শুক্রবারের ক্লাসের রেকর্ড গতকালকে চাও, সেই রেকর্ড থাকে বলো? আজকে যারা ক্লাস করবা না, আজকে রেকর্ডটা দেখবা। রেকর্ড তো আমি গ্রুপে দিয়ে দিই। তারপর যদি তোমার মনে হয় যে তুমি ডাউনলোড করে তোমার মোবাইলে রেখে দিবা, সেটা তুমি করো, তাহলে তুমি অনেক যতদিন খুশি রাখতে পারবা। কিন্তু গ্রুপে যে রেকর্ড দিব, এটা 24 ঘন্টার মধ্যে দেখে নিতে হবে, নাহলে অটো ডিলিট হয়ে যায়। বাইজিৎ, বুঝছো আমার কথা? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমার এখানে আমার কোনো হাত নাই। আচ্ছা, তো যেটা হোক, এখন এইভাবে একটা ডিএনএ থেকে 2টা ডিএনএ হবে। এখন কথা হচ্ছে যে এটা কেন হবে, কেন হওয়া লাগবে, কেন রেপ্লিকেশন কি জন্য লাগবে? আরে বাবা, লাগবে না কেন? ধর এটা একটা কোষ, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম, তার মধ্যে ডিএনএ। এখন এই কোষটা যখন বিভাজন করবে, তখন একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হবে না? জি স্যার। আর যদি একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়, তাহলে এই নতুন কোষের ভেতরে যে ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ, ওটা কি আকাশ থেকে আসবে? ওটা তো আগের কোষ থেকেই আসবে। এই নতুন কোষের ক্রোমোজোম বা ডিএনএ একদম হুবহু আগের কোষের মতো হবে।
এই কারণেই কোষ বিভাজন কালে একটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হতে গেলেই অবশ্যই নতুন কোষের মধ্যে নতুন ডিএনএ তো দিতে হবে। এইখানেই তোমার এই রেপ্লিকেশন লাগে। তবে মজার বিষয় হচ্ছে এই যে রেপ্লিকেশন, এটা কিন্তু কোষ বিভাজন কালে হয় না, কোষ বিভাজনের একটু আগেই হয়। কোষ বিভাজনের কালে খালি ক্রোমোজোম গুলো মাঝখান থেকে ভাগ হয়ে যায়, কিন্তু ডিএনএ, ধরো বিষয়টা এরকম, এটা ধরো একটা ক্রোমোজোম। আসো, তোমরা লাইনে আসো। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে এরকমের 2টা করে ডিএনএ সুতা থাকে, যাকে আমরা বলি ক্রোমোনিমা। যখন কোষ বিভাজন হয় তখন কি হয়? কোষ বিভাজন মনে হয় পড়ানো হয় না তোমাদের, যারা পড়ছো তো পড়ছো, আর যারা পড়ো নাই তারা পড়বা। এরকমের অবস্থা হয়। হ্যাঁ, এই যে অবস্থাটা কি হলো, ছিল 2টা সুতা, এখনো 2টা থেকে 4টা হয়ে গেল। তারপরে তো এক পর্যায়ে এখান থেকে ভেঙে আলাদা হয়ে একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম হবে, একটা এই মেরুর দিকে যাবে, একটা এই মেরুর দিকে যাবে। এভাবেই তো একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়। একটা কোষের মধ্যে একটা ক্রোমোজোম আছে, যখন একটা ক্রোমোজোম 2টা হয়ে যাবে, এই ক্রোমোজোমটা এই কোষে যাবে, এই ক্রোমোজোম। এখন ঠিক আছে, একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম হবে, তাহলে ক্রোমোজোমের ভেতরে যে 2টা সুতা ছিল, সেই 2টা সুতা এখন 4টা হয়ে গেছে না? এই দুইটা হয়েছে না, হয় নাই? জি স্যার, হয়েছে। এই যে ক্রোমোজোমের যে বিভাজন, একটা ক্রোমোজোম যে 2 ভাগ হয়ে যাচ্ছে লম্বালম্বি ভাবে, তার বাহু 2 ভাগ হয়ে যাচ্ছে, এই ঘটনা ঘটবে বিভাজন দশায়। কিন্তু ওই যে 2টা সুতা, সেই 2টা সুতা যে 4টা সুতায় পরিণত হবে, কি করে? 2টা সুতা যে 4টা সুতায় পরিণত হবে, এই ঘটনাটার নামই হচ্ছে রেপ্লিকেশন। সেই ঘটনাটা কিন্তু কোষ বিভাজন শুরু হওয়ার আগেই ঘটে যাবে। ক্রোমোজোমের বিভাজনটা হবে বিভাজন দশায়, কিন্তু ডিএনএ থেকে যে ডাবলিং হবে, ডিএনএ এর যে ডাবলিং হবে, কি আসতো যাক, ডিএনএ এর যে ডাবলিং হয় ওইটাই রেপ্লিকেশন, সেটা কিন্তু হবে বিশ্রাম দশায়। একটা কোষের জীবনে 2টা দশা থাকে, একটাকে বলে বিশ্রাম দশা, আর একটাকে বলে বিভাজন দশা। এই বিশ্রাম দশায় কোষ কি করে? বিভাজন দশার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এই বিশ্রাম দশার মধ্যে আবার 3টা উপদশা আছে। কি তোরা যাও কই? একটু লাইনে থাকো তোমরা। কেন?
হ্যালো, সরি। তো এখন যেটা বলছিলাম, না ঠিক আছে। ওই বাসায় তো বোঝো না, এখন ওই বিভিন্ন লোকজন আসতেছে। আমার ছোট ভাইটা তো অসুস্থ অনেক। কালকে রাতেও অনেক অসুস্থ ছিল। অপারেশন করলাম। তাও তো এখন আল্লাহ মানে এখন পর্যন্ত সুস্থ করতে হইতেছে না। ভালো লাগে না। এনিওয়ে হসপিটালে আরকি রাহাত আনোয়ারে আছে। এই যে যাবো আমিও তোমাদের ক্লাসটা নিয়ে, আমিও যাবো সেখানে। রাত্রে নাকি কালকে সারারাত ঘুমাইতে পারে নাই। তো যেটা বলছিলাম, এই যে ডিএনএ সুতা ২ টা থেকে ৪ টা হয়ে গেল। হ্যাঁ? ওই ক্রোমোনিমাটাই তো আসলে ডিএনএ সুতা। এইটাই হচ্ছে রেপ্লিকেশন। হ্যাঁ? এটাই রেপ্লিকেশন এবং এইটাই হয় বিশ্রাম দশায়। বিশ্রাম দশার মধ্যে আবার ৩ টা উপদশা আছে। হ্যাঁ? একটাকে বলা হয় গ্যাপ 1। তোমরা যদি কোষ বিভাজন পড়ো এই রিভিশনের মধ্যে, ব্যাকআপ এর মধ্যে তাহলে পাবা এগুলো। আরেকটা হচ্ছে তোমার এস ফেজ। হুম? আরেকটাকে বলে গ্যাপ 2। এই ৩ টা উপদশা আছে বিশ্রাম দশার মধ্যে। এই ৩ টা উপদশার মধ্যে এই যে এস ফেজ যেটা সিনথেসিস ফেজ, এই টাইমটার মধ্যে এই রেপ্লিকেশনটা হয়। হ্যাঁ? তাহলে এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ডিএনএ রেপ্লিকেশনটা কখন হয়? তো উত্তর হবে বিশ্রাম দশার সিনথেসিস উপদশায়। বুঝতে পারছো? কথাটা শুনতে পারছো? জি স্যার। জি স্যার। হুম। কোষের যে লাইফ, একটা কোষের জীবনে ২ টা দশা। বিশ্রাম দশা আর বিভাজন দশা। সেই ২ টা দশাকে একসাথে বলে কোষ চক্র। সেই কোষ চক্রের বিশ্রাম দশার সিনথেসিস ফেজ বা উপদশায় এই ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই একটা ডিএনএ থেকে ২ টা ডিএনএ তৈরি করব। এখন খেয়াল করো, এটা হওয়ার ব্যাপারে একটা মৌলিক কনসেপ্ট আমি তোমাদেরকে দেই আগে। তারপর আমি পুরো ঘটনাটায় যাই। একবার খেয়াল করো দেখবা তুমি মুখস্থ হয়ে যাবে। আমি আল্লাহর রহমতে ওইভাবেই তোমারে বুঝাই দিব। এই ধরো আমার ২ টা সুতা আছে। একটা ডিএনএ এর মধ্যে ২ টা সুতা থাকে। আমাদের কার্যক্রমটা হবে কিরকম জানো? এই ২ টা সুতা আমরা খুলে, প্যাঁচ খুলে এরকম ২ দিকে সরায় নিতে থাকবো। দেখো, তাহলে এখন বোঝা যাচ্ছে এই ২ টা সুতা উপরে পেঁচানো আছে, নিচে প্যাঁচ খুলে যাচ্ছে। এরকম ভাবে এরকম ভাবে সামনের দিকে যত প্যাঁচ খুলতে থাকবে, তত আল্টিমেটলি এই সুতাটার বিপরীতে, এই যে সুতাটা, এই সুতাটার বিপরীতে একটা নতুন সুতা এরকম তৈরি হতে থাকবে। এরকম তৈরি হতে থাকবে। শামিম, এই একটু লাইনে থাকো।
আচ্ছা, সরি। তো এখন ওই যেটা বলছিলাম, আসলে প্রক্রিয়াটা হবে কিরকম জানো? এই সুতা ২ টা, কালো যে সুতা ২ টা, ওই সুতা ২ টা হচ্ছে এখানে ছাঁচ। ছাঁচে ফালায়া যেরকম পিঠা বানানো হয়, ঠিক সেরকম। এই সুতা ২ টা হচ্ছে ছাঁচ। ছাঁচকে ইংরেজিতে বলে টেমপ্লেট, টেমপ্লেট। এই সুতা ২ টা এরকম খুলতে, খুলতে উপরের দিকে যাবে। পেছনে আবার এই ছাঁচের বিপরীতে একটা নতুন সুতা তৈরি হতে থাকবে। পুরানো সুতা আর নতুন সুতার মধ্যে এরকম প্যাচ লাগতে থাকবে। খেয়াল করিও এরকম। পুরানো সুতা নতুন সুতার মধ্যে এরকম ওদিকে যত প্যাচ খুলতে থাকবে, এদিকে কালো সুতাটার বিপরীতে লাল সুতাটা তৈরি হবে। এক পর্যায়ে কি হবে? এক পর্যায়ে আল্টিমেটলি উপরের যে কালো সুতা ২ টা পুরোপুরি খুলে যাবে। এই ধরো পুরোপুরি খুলে গেল। পুরোপুরি খুলে গেল। আর এই ওই লাল সুতাটা ওর সাথে নতুন তৈরি হলো। এই কিন্তু আসলে মূল ঘটনাটা। কালো সুতাটা হচ্ছে এখানে রেপ্লিকা, সরি টেমপ্লেট। আর লাল সুতাটা হচ্ছে রেপ্লিকা। বুঝাতে পারছি না পারি নাই? যে সুতাটা ছাঁচ, ওটাকে আমরা বলবো টেমপ্লেট। আর যে লাল সুতাটা নতুন তৈরি হয়েছে, ওটাকে আমরা বলবো রেপ্লিকা। এবং এমন ভাবে তৈরি হবে, কিরকম তৈরি হবে খেয়াল করো। মনে করো এই কালো সুতাটার, এদিকে খেয়াল করো, কালো সুতাটার এখানে ধরো আছে 3', বোঝার চেষ্টা করো। তাহলে এই কালো সুতাটার উপরে আছে 5', আবার কালো সুতাটার এখানে আছে 5', কারণ এই দুইটার কালো সুতা তো পরস্পর বিপরীত। তাহলে কালো সুতাটার ওই পাশটা থাকবে 3'। সত্যি না মিথ্যা? সত্যি স্যার। সত্যি। তাহলে কালো সুতাটার এই দিকটা তুমি দিচ্ছ 3', এই 3', এই দিকটা 5'। তাহলে এই লাল সুতাটা হবে তার উল্টা। লাল সুতাটা এটা হবে 5', এটা হবে 3'। তাহলেই তো দুইটা সুতা পরস্পর বিপরীত হয়ে যায়। আবার এই লাল সুতাটার গোড়া হবে 3', কারণ এটা যা, এটা তার উল্টা। এটা 3' হলে এটা 5', তাহলে এটা হবে 3'। আবার এইটা হবে 3', এটা হবে 5'। এই এই বোঝার চেষ্টা করো কিভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই কালো সুতাটার গোড়া 3, তাহলে মাথা 5, এই যে যেরকম দিচ্ছ। এই কালো সুতাটার তাহলে গোড়া হবে উল্টা, এটা 3 হলে এটা 5, মাথা 3। তাহলে এই লাল সুতাটা হবে আবার এটার বিপরীত। এইভাবে দুইটা সুতা তৈরি হতে থাকে। এবং এই যে দুইটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু এই ডিএনএটার অর্ধেক অংশ মানে একটা সুতা আগেই ছিল, যেটা টেমপ্লেট। আর একটা সুতা এখন তৈরি হয়েছে, রেপ্লিকা যেটা। এখানেও তাই, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হলেও নতুন যে ডিএনএ তার একটা সুতা কিন্তু পুরাতন আর একটা সুতা নতুন। এই জন্য এই প্রকার রেপ্লিকেশনকে বলা হয় সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ মানে কি? অর্ধ রক্ষণশীল, কারণ এর মধ্যে অর্ধেকটা নতুন আর অর্ধেকটা পুরাতন। লাল অংশটা নতুন, কালোটা পুরাতন। এইটা হচ্ছে কিন্তু আমাদের মেইন টার্গেট। এইভাবে আমরা এখন ডিএনএটা তৈরি করবো। তোমরা কি আমার কথাগুলো সব ধরতে পারতেছো না পারো নাই? পারছি স্যার। ঠিক আছে, আমরা এখন মূল প্রক্রিয়াতে চলে যাব, কিভাবে এই ঘটনাটা ঘটে। এই প্রক্রিয়াটা কয়েকটা ধাপে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই ধরো প্রাথমিক অবস্থায় ডিএনএটা আছে, দুইটা সুতা, তাদের মধ্যে এরকম দ্বৈত প্যাচ আছে। এই সুতাটা 3 to 5, এই সুতাটা 5 to 3। এই ডিএনএর ভেতরে একাধিক স্থানে ও আরেকটা কথা বলে নিলে ভালো হতো।
এই যে প্যাঁচ খোলে আর নতুন ডিএনএ তৈরি হতে থাকে, এই ঘটনাটা কিন্তু এমন না যে একটা ডিএনএ এখান থেকে শুরু করব, ওই মাথা পর্যন্ত প্যাঁচ খুলতে খুলতে যাব, আর পুরান সুতার বিপরীতে নতুন সুতা তৈরি করতে করতে যাব, তা না কিন্তু। তাহলে কি? তাহলে হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে একটা আলাদাভাবে প্যাঁচ খোলার ঘটনা ঘটবে, নতুন ডিএনএ তৈরি হওয়ার ঘটনা ঘটবে, আবার এই জায়গাটুকুর মধ্যে আলাদাভাবে। অর্থাৎ একটা অনেক বড় ডিএনএ সুতার মধ্যে একই সাথে কয়েকটা জায়গায় এই একই ঘটনা ঘটতে থাকে। সবশেষে এই যে নতুন সুতা তৈরি হয়, তার মধ্যে এই মাথায় মাথায় জোড়া লেগে যায়। ধরো এই জায়গাটুকুর মধ্যে একটা নতুন ডিএনএ তৈরি হচ্ছে লাল, আবার এই জায়গাটুকুর মধ্যে একটা হচ্ছে, সবশেষে এই ডিএনএ টুকরার সাথে ওই ডিএনএ টুকরার জোড়া লেগে যায়। মানে একটা লম্বা সুতায় এমন নয় যে এই মাথা থেকে খোলা শুরু করবে, ওই মাথা পর্যন্ত একই সাথে খুলতে থাকবে, একই সাথে ডিএনএ তৈরি হতে থাকবে, তা না। একাধিক জায়গায় একই সাথে, এখানে এই জায়গাটুকুর মধ্যে প্যাচ খুলবে, এই জায়গাটুকুর মধ্যে পুরান সুতার বিপরীতে নতুন সুতা তৈরি হবে, আবার এই জায়গাটুকুর মধ্যে আলাদাভাবে প্যাচ খুলবে, পুরান সুতার বিপরীতে নতুন ডিএনএ সুতা তৈরি হবে। সবশেষে পুরান সুতাটা তো জোড়া লাগাই নিয়ে যাচ্ছে, সবশেষে এই নতুন সুতা যেটা তৈরি হবে, এইখানে যে একটা নতুন সুতা আর এখানে যে একটা নতুন সুতা, তার মধ্যে আবার জোড়া লেগে যাবে, আবার এই যার বিপরীতে যে নতুন সুতা তৈরি হবে, এইটুকু খণ্ড আবার এইটুকু খণ্ড, এই দুটো আবার জোড়া লেগে যাবে। বুঝাইতে পারতেছি কিনা আল্লাহ জানে। জি স্যার। এগুলো একটু বুঝে নিতে হবে জোর করিয়া। মানে এটা তো অনেকটা হাইপোথেটিক্যাল, কি বলছি বুঝছো না? তোমার একেবারে হাতে হাতে ধরায় আমি বুঝিয়ে দিতে পারবো না। তো আমরা আলাপ আলোচনা করার শেষে ভিডিও দেখলে আবার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? জি স্যার। এখন হ্যাঁ, এই যে এইমাত্র একটা কথা বললাম যে একটা লম্বা ডিএনএ সুতার ভেতরে একই সাথে একাধিক জায়গায় রেপ্লিকেশন শুরু হয়। যেখান থেকে রেপ্লিকেশন শুরু হয় ওই জায়গাটাকে বলে অরিবিন্দু। কি বলে বলো তো? স্যার অরিবিন্দু। হ্যাঁ, ওইখানকার ডিএনএ এর ভেতরে এমন সব বেস সিকোয়েন্স আছে, তার স্ট্রাকচারটা এমন যে ওইখানেই আবার ইন্ডিকেট করা আছে, ওইখানেই দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে যে তোমার এখান থেকে রেপ্লিকেশন শুরু হবে। আবার মনে করো এখানে এখানে যেখানে অরিবিন্দু, অরিবিন্দু নাম কেন দেওয়া হচ্ছে? পয়েন্ট অফ অরিজিন। এইখান থেকে তোমার অরিবিন্দু আসছে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সেইখান থেকে এই অরিবিন্দু কথাটা আসছে, পয়েন্ট অফ অরিজিন। দেখো বিন্দু, এইখানে এমন বেস সিকোয়েন্স আছে, এইখানে এসে প্রথম একটা এনজাইম যুক্ত হয়। এনজাইম একটা প্রোটিন এইখানে এসে যুক্ত হয়। এই মনে করো সেই এনজাইমটা, এটা একটা এনজাইম, সে এসে অরিবিন্দুতে যুক্ত হচ্ছে। এরকম ভাবে রাসায়নিক গুণাগুণ থাকে যে এই এনজাইমটা এসে এখানে যুক্ত হবে। যুক্ত হওয়ার পরে এই এনজাইম সামনের দিকে হাঁটতে থাকবে, ধর উপরের দিকে হাঁটবে অথবা নিচের দিকে হাঁটবে, যাই বলি, আমরা উপরের দিকে দেখাই। যতটুকু জায়গায় সে হাঁটবে ততটুকু জায়গায় এই ডিএনএটাকে উল্টা দিকে ঘুরায়া তার প্যাচ খুলে দেবে এবং দুইটা সুতার মধ্যে যে আড়াআড়ি বন্ড আছে সেই বন্ড গুলোকেও ভেঙে দেবে।
এই বিশেষ এনজাইমটার নাম হচ্ছে কি নাম? হেলিকেজ। এনজাইম। হেলিকেজ। আমরা তো জানি হেলিক্স মানে প্যাঁচ, যেহেতু প্যাঁচ খুলে দেয় সেজন্যই তার নাম দেয়া হচ্ছে হেলিকেজ। যতটুকু জায়গা সে যাবে উল্টা দিকে ঘুরায় ডিএনএটাকে, তার প্যাঁচ খুলে দেবে, বন্ড ভেঙে দেবে। এখন আমরা সেরকম একটা জায়গার ছবি আঁকবো যে জায়গাটুকুর প্যাঁচ খুলে গেছে আর বন্ড ভেঙে গেছে। এই তোমাদের যে নোট দিছি সেই নোটের মধ্যে কিন্তু ছবি নাই, বুঝছো? ছবি আঁকা হয় না, আমার মনে ছিল না। ছবি তোমরা চাইলে বইয়ের থেকে একটু এঁকে নিবা। আর নোট ম্যাটার করবে না যদি তুমি বুঝে নিতে পারো, না বুঝলে কিন্তু নোট কোনো পড়ে লাভ হবে না, বুঝলেই নোট সোজা। এই জায়গাটুকু আমরা প্যাচ খুলে ফেলছি। এই সুতাটা যদি মনে করি 3 প্রাইম গোড়ায় 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, ঠিক আছে না? জি স্যার। এইখানে যদি থাইমিন থাকে বা অ্যাডিনিন থাকে তাহলে এখানে থাইমিন ছিল, এখানে থাইমিন থাকলে অ্যাডিনিন ছিল, সাইটোসিন থাকলে গুয়ানিন ছিল, গুয়ানিন থাকলে সাইটোসিন ছিল, অ্যাডিনিন থাকলে থাইমিন ছিল, থাইমিন থাকলে অ্যাডিনিন ছিল, গুয়ানিন থাকলে সাইটোসিন ছিল। এরকম এখানে ছিল তারা একসময় পাশাপাশি, এবং তাদের মধ্যে আবার যথাযথ হাইড্রোজেন বন্ড ছিল। কিন্তু ওই বেটার নাম হচ্ছে হেলিকেজ। ওই বেটা যতটুকু আসছে অতটুকু জায়গার প্যাঁচ খুলে দিয়েছে এবং আর যে হাইড্রোজেন বন্ড ছিল বন্ড ভেঙে দিয়েছে। এই এই দুইটা সুতা এখন সেপারেট হয়ে গেছে। কিন্তু এই নাইট্রোজেন ক্ষারগুলোর মধ্যে যে আর বন্ড, এই বন্ডের নাম কি? হাইড্রোজেন। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড আবার এমন বন্ড, এটারে আমি নাম দিছি বেহায়া বন্ড। কেন? কারণ হচ্ছে এই বন্ড ভাঙে যাইতেও সময় লাগে না, তৈরি হতেও সময় লাগে না। এই ধরো ভাঙে ফেলছে না, হেলিকেজ এখান থেকে এই মাথা পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত আসছে, হাইড্রোজেন বন্ড গুলো ভাঙতে ভাঙতে আসছে। সুযোগ পাইলেই এই বন্ড আবার ফিরে আসে, তাহলে তো মুশকিল। বন্ড যদি ফিরে আসে তাহলে আবার এই সুতার বিপরীতে যে আমরা নতুন একটা ডিএনএ সুতা তৈরি করব, এর বিপরীতে একটা ডিএনএ সুতা তৈরি করব, এই প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হবে। যেন বন্ড ফিরে না আসে সেইটা আমাদেরকে কনফার্ম করতে হবে। তাহলে সেটা কেমনে কনফার্ম করব? সুযোগ আছে। কিভাবে? একটা প্রোটিন আছে, প্রোটিন, ওই প্রোটিনটা এসে যদি এই সুতা দুইটার বিভিন্ন জায়গায় যুক্ত হয় তাহলে আর ওই বেহায়া ফিরে আসতে পারবে না। ওই যে বন্ড, হাইড্রোজেন বন্ড আর নতুন করে ফিরে আসতে পারবে না। তাহলে এই প্রোটিনটার নাম কি? সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। হ্যাঁ, প্রথম এনজাইমটার নাম ছিল হেলিকেজ, লিখে দিলাম। এখন যে প্রোটিনটা এসে লাগছে তার নাম হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সংক্ষেপে এসএসবিপি। নামের মধ্যেই মাহাত্ম লুকায় আছে। সিঙ্গেল, একক সুতা, বাইন্ডিং মানে বাধ্য করা প্রোটিন। দুইটা সুতা যে সিঙ্গেল হয়ে গেছে, আগে ডাবল স্ট্র্যান্ড ছিল, এখন তো আলাদা হয়ে সিঙ্গেল হয়ে গেছে।
তাদেরকে সিঙ্গেল থাকতে বাধ্য করে। বাইন্ডিং মানে বাধ্য করা। সেই জন্য এই প্রোটিনের নাম কি? স্যার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং। আমি একটু আস্তে আস্তে যাইতেছি, দুইটা কারণ। এক হচ্ছে আমি একটু 1.5 ঘন্টা এক নাগারে ক্লাস নেওয়া খুব কঠিন, খুব কঠিন। এই জন্য স্কুল কলেজে ক্লাস টাইম হচ্ছে সর্বোচ্চ 40 মিনিট। আর তার উপর আবার রোজা। দ্বিতীয়ত, যাতে করে তোমরা ঠান্ডা ভাবে আস্তে আস্তে বুঝতে বুঝতে যাইতে পারো। এইভাবে যখন পেঁচ খুলে বন্ড ভেঙে এই অবস্থা তৈরি হলো, তখন দেখো এই জায়গাটা দেখতে কেমন লাগে আর এই জায়গাটা দেখতে কেমন লাগে। ফর স্যার ওয়াই আকৃতি হবে না? হ্যাঁ, এই যেরকম তোমরা যখন ফিজিক্সে প্র্যাকটিক্যাল করবা, এরকম একটা ইনস্ট্রুমেন্ট আছে, এটা দিয়ে শব্দের বেগ নির্ণয় করে। এখানে হাতুড়িতে আঘাত করবা, শব্দ হবে। একটা পাইপের উপরে ধরবা, শব্দ কতটা নিচে যায় আবার ফিরে আসতেছে, এভাবে মাপে মেজারমেন্ট করে। নাম কি? টিউনিং ফর্ক। এই দুইটা জায়গা দেখতে ঠিক ওরকম। সেই জন্য এই জায়গা দুটার নাম কি নাম বলো? স্যার রেপ্লিকেশন ফর্ক। এটাও এটাও। এইবার একটা এনজাইম আসবে, সেই এনজাইমটার নাম কি নাম? প্রাইম। চরিত্র হচ্ছে সে ডিএনএ এর উপর বসবে। বৈশা ডিএনএ এর 5 প্রাইমের দিকে হাঁটতে থাকবে। কোন দিকে হাঁটবে? 3 to 5 হ্যাঁ, 3 প্রাইম টু 5 প্রাইমের দিকে হাঁটতে থাকবে। এবং যতটুকু জায়গা সে হাঁটবে, খুব বেশি না, অল্প দূর হাঁটবে। ধরো এটা একটা ডিএনএ, এটা 3 প্রাইম 5 প্রাইম। এখানেও বসছে, বৈশাও যতটুকু জায়গা হাঁটবে, এই ডিএনএ এর বিপরীতে ও আরএনএ তৈরি করতে করতে যাবে। এখানে অ্যাডিনিন থাকলে এখানে কি আসবে? ইউরাসিল। এই জিনিসটা যে তৈরি করলো, এটার নাম হচ্ছে প্রাইমার। এবং এটা তৈরি হবে কিভাবে? এটা গোড়া থাকবে 5, মাথা থাকবে 3, ওই ডিএনএটার উল্টা। এটার ভিতরে শর্করাটা আছে রাইবোজ, আর থাইমিনের পরিবর্তে আছে কি? স্যার ইউরাসিল। সে কারণে এটা কি ডিএনএ না আরএনএ? স্যার আরএনএ। এই প্রাইমার আরএনএ তৈরি করে বলেই এই এনজাইমটার নাম কি? স্যার প্রাইমেস এনজাইম। সে ডিএনএ এর উপর দিয়ে হাঁটবে 3 to 5 এর দিকে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইখানে বসলো, হাঁটবে এদিকে।
হাইটে আসলো এখানে এই পর্যন্ত, বেশি দূর যাবে না, 5টা 8টা 10টা পর্যন্ত বেস সে হেঁটে যাবে। এই যেটা তৈরি করলো এটা কি? আরএনএ। অ্যাডিনিনের বিপরীতে ইউরাসিল। অনেক সময় এই জন্য এই প্রাইমেজ এনজাইমটাকে আরএনএ পলিমারেজ বলা হয়, কারণ এটা তো ডিএনএ থেকে আরএনএ তৈরি করে। তবে না বলার পিছনে কারণ হচ্ছে আরএনএ পলিমারেজ তো দেখছি আমরা বইসা আর থামে না, যতদূর হাঁটতে থাকে আরএনএ তৈরি করতে করতে যায়। কিন্তু এই এনজাইমটা সেরকম না, ডিএনএর উপরে অল্প দূর হেঁটে ছোট একটা আরএনএ টুকরা তৈরি করে আর হাঁটে না, ওই পর্যন্ত অপেক্ষা করে। এই আরএনএ টুকরাটার নাম হচ্ছে প্রাইমার, সূচনাকারী। এখন খেয়াল করো, এই এনজাইমটার নাম প্রাইমেস। এই সুতোটায় বসাইলাম, তাহলে এই সুতোটা বসানো লাগবে না? জি স্যার। ধরো এখানে বসাইলাম, বসায় সে হাঁটবে কি এই উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। স্যার 3 প্রাইম টু 5 নিচের দিকে। 5 কি নিচে না উপরে? নিচে। এটার তো 5 উপরে, সেজন্য উপরের দিকে হাঁটছে, কিন্তু এটা হাঁটবে কোন দিকে? নিচের দিকে। কিন্তু হাঁটবে কেমনে? এখানে দিয়ে প্যাচ লাগানো, স্যার তাহলে কি 5 এর দিকে হাঁটতে পারে? উপরের দিক দিয়ে শুরু করবে। এই তো বুঝে ফেলাইছি, যে সুতাটার 5 নিচে আছে সেই সুতাটায় ওই এনজাইমটা বসবে উপরে, যাতে করে ও নিচের দিকে হাঁটতে পারে। বুঝো নাই? জি স্যার। হ্যাঁ। তাহলে থাইমিন থাকলে অ্যাডিনিন, ইউরাসিল, এই জিনিসটার নামই হচ্ছে প্রাইমার। এনজাইমটা হাঁটতে হাঁটতে মনে করো এই পর্যন্ত চলে আসছে। এখন যে শ্বাস সুতাটার পাশেই আর একটা ডিএনএ সুতা তৈরি করবে, এই যে বলে রাখছি না লাল লালটা ডিএনএ, এটা শ্বাস ডিএনএ, এখানে তৈরি করবে একটা রেপ্লিকা ডিএনএ, এটা শ্বাস, এখানে একটা রেপ্লিকা ডিএনএ। আমরা আরএনএ বানাইলেন কেন? প্রশ্ন আসা স্বাভাবিক না? জি স্যার। আর অল্প একটু থাইমে বসে রইলেন কেন? হেলিকপ্টার চেনো? হেলিকপ্টার? জি স্যার। হেলিকপ্টার এসে বসে কোন জায়গায়? ল্যান্ড করে হেলিপ্যাডে না? জি স্যার। আর প্লেন ল্যান্ড করে রানওয়েতে। সি প্লেন ল্যান্ড করে নদীতে বা বড় লেকে। এখন তুমি সি প্লেনটারে যদি কও কোলায় নাম, তুই কোলায় নামবি চ খেতে, ও নামতে পারবে? না স্যার। আর হেলিকপ্টারে যদি বলো যে তুই যে খালে নাম, নামতে পারবে? না। সবার একটা নিজস্ব জায়গা থাকে যেখানে সে ল্যান্ড করে। এবার আসলে এই ডিএনএ থেকে যে ডিএনএ তৈরি করবো, এটা ঠিকই করবো আসলে, সেই কাজটা করবে যে এনজাইম, সেটাই আসল এনজাইম। জিজ্ঞেস করতে পারি না, যাওই করো, যাও না করো। ডিএনএ পলিমারেজ 3, এনজাইমটার নাম কি? ডিএনএ পলিমারেজ। উনি ওস্তাদ, উনি আসল এনজাইম, উনি আসে এখানে ডিএনএ এর বিপরীতে দেখবো হার্ডওয়্যার ডিএনএ তৈরি করবে। কিন্তু ওস্তাদে বলছে
যে আমি যে আসবো, আমি এসে বসবো কোথায়? আমার জন্য চেয়ার জোগাড় করছো? তাও আমি জিজ্ঞেস করলাম যে হ্যাঁ চেয়ার তো জোগাড় করবো, তো আপনি বলেন কেমন চেয়ার লাগবে আপনার। উনি বলে দিছে আমি এসে বসবো একটা আরএনএ টুকরার 3' মাথার উপরে। কোথায় এসে বসবো আমি, বলো কি বলছে উনি, কোন জায়গায় বসবে? আরএনএ টুকরা 3' মাথার উপরে। 3' মাথার উপরে। এই ওনারে বসানোর জন্য এই চেয়ার জোগাড় করছে। এই প্রাইমারটাই হচ্ছে চেয়ার। প্রাইমারের এই নিচের দিকটা হবে 5', এটার উল্টা, উপরের দিকটা 3'। এই হচ্ছে চেয়ার, এই চেয়ারের উপরে এসে উনি বসবে, এই বস। উনি যেন এসে বসতে পারে সেই জন্য এটা তৈরি করা লাগছে। এই এসে বসলো। তাহলে প্রাইমার কেন তৈরি করা লাগছে বুঝছো? জি স্যার। ওস্তাদের আইনে বসানোর জন্য। ওস্তাদ এসে ঠিকই বসছে। এখন ওস্তাদের কাম কি? ওস্তাদ সামনের দিকে হাঁটবে আর এই শ্বাস দেখে দেখে ডিএনএ তৈরি করতে করতে যাবে। হাঁটে আর হাঁটে, হাঁটে আর হাঁটে, আর ডিএনএ আর তৈরি করে 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 করে। এবার কিন্তু অ্যাডেনিনের বিপরীতে থাইমিন আসতে পারবে। কেন? ডিএনএ কারণ এটা কি? ডিএনএ। ডিএনএ। এটার সাথে এটা পার্থক্য কি? এইটার শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর এটার শর্করাটাও ডিঅক্সিরাইবোজ, পার্থক্য নাই কোনো। কিন্তু এইটার সাথে এটার পার্থক্য আছে কি? এটা ডিঅক্সিরাইবোজ আর এটার শর্করা রাইবোজ। রাইট। বুঝতে পারতেছো? আমার ফোনটা কই? জি স্যার। জি স্যার। লাইনে থাকো, একটু লাইনে থাকো। হ্যালো, সরি।
তো এখন যেটা বললাম, এইভাবে উনি হাঁটতে থাকে আর ডিএনএ তৈরি করতে থাকে। এবং এই ডিএনএটাও কিন্তু ছাঁচের বিপরীত ভাবে তৈরি হয়। ছাঁচের গোড়ায় কি আছে? 3 প্রাইম এটার গোড়ায় কি থাকবে? 5 প্রাইম মাথায় কি থাকবে? 3 প্রাইম অর্থাৎ 3 প্রাইমের দিকে তৈরি হতে হতে আগাইতে থাকবে। 3 প্রাইমের দিকে সবসময় তৈরি হতে হতে আগাইতে থাকবে। নতুন যে ডিএনএটা তৈরি হবে সেই ডিএনএটার সম্মুখভাগ থাকবে 3 প্রাইম। এইভাবে সে সামনের দিকে তৈরি হতে থাকবে। ছাঁচে আবার তার উল্টা, ছাঁচের 5-এর দিকে হাঁটতে থাকবে। এই এনজাইম ছাঁচের 5-এর দিকে হাঁটতে থাকবে আর নতুন যে ডিএনএ তৈরি করতে থাকবে সেটা 5 প্রাইম টু 3 প্রাইম তৈরি করতে করতে আগাবে। বুঝাতে পারছি না পারি নাই? বুঝছি স্যার। ঠিক আছে, এবার আসো এই সুতায়। এই সুতায় ওই একই ঘটনা, কিন্তু একটা ঝামেলা আছে। যখন এনজাইমটা নিম্নমুখী ভাবে নামতে থাকে, এই এনজাইমটা ডিএনএ পলিমারেজ 3, তখন সে আস্তে আস্তে নামতে পারে না। জি জি স্যার। এই জন্য এই সুতাটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড। ধীরগামী সুতা। যে সুতাটা নিচের দিকে নামে। মাদার ডিএনএটা হবে সেক্ষেত্রে 5টা থাকবে নিচের দিকে। মাদার ডিএনএ 5 নিচে, 3 উপরে। নতুন ডিএনএটা তৈরি হতে হতে নিচের দিকে নামতেছে। এই নতুন ডিএনএটা নাম হবে ধীরগামী সুতা বা ল্যাগিং স্ট্র্যান্ড। আর যে সুতাটা উপরের দিকে তৈরি হয়, যখন মাদারের 5 উপরে থাকে, নতুন ডিএনএটা উপরের দিকে তৈরি হয়, তখন তাকে বলে লিডিং কি জি বলে? কি বলে? লিডিং লিডিং স্ট্র্যান্ড বা দ্রুতগামী সুতা। কিন্তু এখন তো আমার আবার আরেক জায়গায় ঝামেলা লাগছে। আমি চাই এই এই শ্বাসের বিপরীতে যে একটা ডিএনএ তৈরি হচ্ছে, আর এই শ্বাসের বিপরীতে যে ডিএনএ তৈরি হচ্ছে, দুইটা ডিএনএ তৈরি, এটা তৈরি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আমি চাই এই পাশেও ডিএনএ তৈরির পুরো কাজটা আর এই পাশে ডিএনএ তৈরির পুরো কাজটা একসাথে শেষ হতে হবে। কারণ একসাথে আবার এদিক দিয়ে প্যাচ বের হয়ে আসতে থাকবে, দুইটা ডিএনএ পেঁচায় যেতে থাকবে, পুরানটার নতুনটা। এখন উনি যদি তৈরি হয়ে বসে থাকে আর উনি যদি তৈরি না করে, এখন ওনার জন্য উনি বসে থাকবে নাকি? তা থাকবে না। তাইলে এখন এটার সমাধান কি? সমাধান আছে। এই যে সুতাটায় যেটা নিচের দিকে প্রাইমার তৈরি হয়েছিল, নিচের দিকে ডিএনএ তৈরি হচ্ছে, সেই সুতাটায় বেশ কয়েকটা জায়গায় এই প্রাইমেজ এনজাইম এসে লাগবে। এখানে একটা লাগছে, মনে করো এখানেও একটা প্রাইমেজ লাগাইছি, তাহলে এখানেও একটা প্রাইমার লাগাই দেই, তৈরি করে দেই। এটা প্রাইমার। প্রাইমার মানে আরএনএ। এইটার মাথায় আরেকটা ডিএনএ পলিমারেজ 3 বসায় দেই, তাহলে সেও আবার ডিএনএ তৈরি করুক। তাহলে এবার তো একসাথে শেষ হবে। ওইখানে একটা প্রাইমেজ এনজাইম, পলিমারেজ এনজাইম যত তাড়াতাড়ি দৌড়ে ডিএনএ তৈরি শেষ করুক না কেন, এখানে তো আমি দুইটা পলিমারেজ লাগাই দিচ্ছি। এ একটা টুকরা তৈরি করবে, এ একটা টুকরা তৈরি করবে, তাহলে তো একসাথে ডিএনএ তৈরি শেষ হবে। এইটা কিন্তু আরএনএ, যেমন এইটা আরএনএ।
কিন্তু এইটা কিন্তু ডিএনএ। গুয়ানিনের বিপরীতে সাইটোসিন, অ্যাডিনিনের বিপরীতে থাইমিন। এই ঘটনাটাই ঘটে। যে সুতাটায় নিচের দিকে ডিএনএ তৈরি হয়, ওই সুতাটায় একই সাথে কয়েক জায়গায় ডিএনএ তৈরি শুরু হয়ে যায়। কারণ ওকে তো ধরতে হবে, ওর সাথে একসাথে কাজ শেষ করতে হবে। এইখানে একটা প্রাইমেজ বসছে, একটা প্রাইমার তৈরি হয়েছে, তার মাথায় একটা ডিএনএ পলিমারেজ 3 বসছে, তাড়াতাড়ি দৌড়ে একটা ডিএনএ তৈরি করে ফেলছে। বাট এই পাশে আমি 2 জায়গায় প্রাইমেজ বসাই দিছি, 2টা প্রাইমার একই সাথে তৈরি করছি, একই সাথে 2 জায়গায় 2টা ডিএনএ পলিমারেজ 3 বসাই দিছি, এখানে একটা ডিএনএ টুকরা তৈরি হয়ে গেছে, কিন্তু একসাথে আমি ওর সাথে কাজ শেষ করতে পারছি। বুঝতে পারছি না পাই নাই? জি স্যার। স্যার একটু কথা ছিল স্যার। স্যার এই স্যার এইখানে যেহেতু হলো ওই দুইটার কি একই সাথে যেহেতু শেষ করবে, তাইলে তো মনে হয় যে ল্যাগিং স্ট্র্যান্ডটা হলো লিডিং স্ট্র্যান্ডের থেকে হলো হাফ ভাবে থাকে আর কি। ওটা হলো দ্রুত যায়, এটার থেকে দ্বিগুণ দ্রুত ভাবে যায় আর কি লিডিং স্ট্র্যান্ডটা, যদি ওই অনুসারে হয় আমি স্যার। তো এখানে না, আমি তো এখানে 2 জায়গায় দেখাইছি, আমি আরো 5 জায়গায় দেখাতে পারি। ও আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে এই সুতাটা ধীরে ধীরে তৈরি হলেও একই সাথে যেহেতু অনেকগুলো জায়গায় তৈরি হয়, তাহলে ও যতই দৌড়াক না কেন, আমরা সবাই মিলে দৌড়ায় কি ওরে ধরতে পারবো না? পারবো। এই যে খন্ড খন্ড ডিএনএ তৈরি হয়, এই খন্ডগুলোকে বলে কি বলে? ওকাজাকি খন্ড। হ্যাঁ, এই যে সুতাটায় নিম্নগামী ভাবে ডিএনএ ছোট ছোট খন্ড তৈরি হয়, এটাকে বলে ওকাজাকি খন্ড। কেন বলা হয় এরকম? একজন জাপানি বিজ্ঞানী এই জিনিসটা প্রথম দেখছে, হেইজি ওকাজাকি, উনি প্রথম দেখছে। এই জন্য ওনার নামের সাথে মিল রেখে এই খন্ডগুলোর নাম দেওয়া হচ্ছে। এই একটা ওকাজাকি খন্ড, এই একটা ওকাজাকি খন্ড, এরকম আরো থাকতে পারে। এইবার একটা এনজাইম আসে, তার নাম কি নাম? লাইগেস। ওই বেটা করে কি, লাইগেশন করা মানে হচ্ছে যুক্ত করে দেওয়া। এই যে ডিএনএ খন্ডটা রেপ্লিকা আর এই যে প্রাইমার, এর মাঝে যদি কোনো জায়গায় গ্যাপ থাকে, সেই গ্যাপটাকে সে জোড়া লাগায় দেয়। এখানে যেমন এই প্রাইমার, এই রেপ্লিকা ডিএনএ, এর মাঝে একটা গ্যাপ থাকতে পারে, জোড়া লাগায় দেয়। আবার এই একটা মনে করো আছে ওকাজাকি খন্ড ডিএনএ আর কি, এই একটা আরএনএ, ঠিক আছে? এই প্রাইমারটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে সুতার মধ্যে ডিএনএ থাকুক আর আরএনএ থাকুক, যেখানে যেখানে গ্যাপ আছে সেই গ্যাপটাকে জোড়া লাগায় দেয়। লাইগেজ এনজাইম। ডিএনএ এবং আরএনএ খন্ডগুলোর মধ্যে কোনো গ্যাপ থাকলে সেটা সে জোড়া লাগায় দেয়। খন্ড 10টা না একটা সেটা ব্যাপার না। তাহলে কিন্তু আর কোথাও গ্যাপ থাকে না, সবই এখানে কি হয়, এই আরএনএ আবার ডিএনএ, আরএনএ আবার ডিএনএ, আর এখানে এই আরএনএ, এই পুরোটা ডিএনএ। বুঝতে পারছো না পারো নাই? পারছি স্যার। এইবার আরেকটা এনজাইম আসে, 6 নাম্বার এনজাইম। নাম কি? ডিএনএ পলিমার পলিমারেজ। ডিএনএ পলিমারেজ। নাম কি? তোমরা পারবা না? আমি ক্লাস কি বলি? এই শোনো, এই লাইনে থাকো।
হ্যালো, এখন এখন যে এনজাইমটা আসছে নাম কি? DNA polymerase 1. হ্যাঁ, উনি আবার হইছে ওস্তাদের ওস্তাদ। আগে তো বলছিল ডিএনএ পলিমারেজ 3 এর ওস্তাদ, আর ইনি হয়েছে কি DNA polymerase 1. ওস্তাদের আবার ওস্তাদ। উনি অনেক কাজ করে। কি কি কাজ করে শোনো। এই প্রাইমার গুলোকে সব ডিএনএ তে কনভার্ট করে। এখানে একটা প্রাইমার আছে, এই পাশে এই একটা আছে, এই একটা আছে, আরো থাকতে পারে। সমস্ত প্রাইমারকে সে ডিএনএ তে কনভার্ট করে। কিভাবে করে? প্রাইমার গুলো তো আরএনএ। আরএনএ শর্করাটা কিরকম? রাইবোজ। রাইবোজ। এই জিনিসটার নাম রাইবোজ। এই উসাইদ আসো ক্লাসে? উসাইদ ও তো ক্লাস ব্যাকআপ ক্লাস করেই না, কারণটা কি? ও থাকলে ওর সাথে একটু কথা বলতে পারতাম, ওর আব্বুর সাথে একটু কথা বলা দরকার ছিল। আব্দুল্লাহ উসাইদ নাই ক্লাসে? বুঝলাম না ক্লাস করে না কেন রেগুলার, এর আগের দিনও করে নাই। কোন জায়গায় যেন এই, এটার নাম কি? Ribose sugar. এটা কয় নাম্বার কার্বন? 2 নাম্বার। এখান থেকে যদি এই অক্সিজেনটাকে সরায় দেই তাহলে কি হয়ে যাবে? ডিঅক্সি। ডিঅক্সিরাইবোজ। সেই কাজটাই করবে ডিএনএ পলিমারেজ 1 আইসা এই প্রাইমারের যেখানে যেখানে রাইবোজের ভেতরে যেখানে সরিয়ে দেয়। 1 নাম্বার কাজ। আরেক নাম্বার কাজ করে কি? যেখানে যেখানে দেখেন ইউরাসিল আছে, কারণ আরএনএর মধ্যে তো ইউরাসিল থাকবে, কিন্তু ডিএনএ তে কি থাকবে? ইউরাসিলের পরিবর্তে কি থাকবে? থায়ামিন। থাইমিন। থাইমিন। সেই ইউরাসিলটাকে সে থাইমিনে কনভার্ট করে দেবে। তুমি দেখিও থাইমিনটা এরকম বড় ভাই, যার একটা মিথাইল মূলক থাকে, আর ইউরাসিল একদম সবার ছোট ভাই, তার সেই মিথাইল মূলক থাকে না, আর সবকিছু সেম। থাইমিনের সাথে যদি ইউরাসিল মিথাইল মূলকটা সরিয়ে দাও তাহলে ইউরাসিল হয়ে যাবে, অথবা ইউরাসিলের সাথে যদি মিথাইল মূলকটা লাগিয়ে দাও তাহলে কি হয়ে যাবে? থাইমিন। সেই কাজটাই করে। যত আরএনএ আছে যেখানে যেখানে ইউরাসিল আছে সেখানে একটা করে মিথাইল মূলক লাগায় দেয়, আর যেখানে যেখানে রাইবোজ শর্করা আছে সব রাইবোজটাকে ডিঅক্সিরাইবোজে পরিণত করে। তাহলে এই আরএনএটা কি হয়ে যায়? ডিএনএ। ডিএনএ হয়ে যায়। ঠিক আছে। কোথাও আর আরএনএ থাকে না, সব আরএনএ কি হয়ে যায়? ডিএনএ। ডিএনএ। এই কাজটা কে করে? ডিএনএ পলিমারেজ 1। আরো কাজ করে, একটা তো করলো মাত্র, আরো একটা কাজ করে। এবারও হাঁটে, এই ডিএনএ এর উপর দিয়ে হাঁটে, হাইটা এই পাশে তাকায় দেখে যে কোথাও কোনো ভুল আছে কিনা। হয় না, ম্যানেজ মর্টাল হয় না? জি স্যার। মানুষ মাত্রই তো ভুল হয়। এই রেপ্লিকেশনের মধ্যে ওইরকম ঘটনা ঘটতে পারে। দেখা যাচ্ছে প্রতি 1 লক্ষটা নিউক্লিওটাইডের বিপরীতে একটা ভুল নিউক্লিওটাইড চলে আসতে পারে। গুয়ানিনের বিপরীতে আসা লাগবে সাইটোসিন, ভুলে এসে পড়ছে থাইমিন। এরকমের ঘটনা প্রতি 1 লক্ষ টাকার মধ্যে একবার হতে পারে। যদি এরকম হয় ও সেটাকে ঠিক করে দেয়। এখানে আসার কথা সাইটোসিন, আসছে থাইমিন, ও সাথে সাথে কি করে? থাইমিনটাকে সাইটোসিনে রূপান্তরিত করে দেয়।
এই ঘটনাটাকে বলে, এই কাজটাকে বলে প্রুফ রিডিং। সমস্ত পত্রিকা অফিসগুলোতে প্রুফ রিডিং সেকশন আছে। কম্পোজাররা যখন রিপোর্ট গুলো কম্পোজ করে প্রুফ রিডারদের রুমে পাঠিয়ে দেয়, তো ভাষাবিদ ভালো থাকে, কোনো বানান ভুল হওয়ার সাথে সাথে তাদের চোখে ধরা পড়ে, তখন তারা লাল কালি দিয়ে দাগ কাটতে থাকে। হ্রস্বইকার, দীর্ঘইকার, তালে বসা, মূর্ধন্যসার, ডয়শূন্যরা, বয়শূন্যরা, হ্রস্বকার, দীর্ঘকার, কোথায় কি হবে না হবে সব তারা জানে। মূর্ধন্য না, দন্তন্য না, খালি লাইন বাই লাইন পরে আর বানানগুলো দেখে যায়। ভুল থাকলে তারা কেটে ঠিক করে দেয়। ওদেরকে বলা হয় প্রুফ রিডার। তাদের অনেক টাকা বেতন থাকে। এই ডিএনএ পলিমারেজ 1 ওই একই কাজ করে। কোথাও যদি ভুল নিউক্লিওটাইড এসে থাকে, সেটাকে সঠিক নিউক্লিওটাইডে রূপান্তরিত করে দেয়। এই কাজটাকে বলা হয় প্রুফ রিডিং। বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। এবার আরেকটা কাজ করবে। ডিএনএ পলিমারেজকে কেন ওস্তাদের ওস্তাদ বলছি দেখো, সবাই তো একটা একটা কাজ করে, একটা নির্দিষ্ট কাজ করে, কিন্তু এইবারটা কিন্তু আরো কাজ করতেছে। এখন আরেকটা কাজ করবে। কি কাজ করবে? যখন দেখে যে এভরিথিং ইজ ওকে, এখন বলে ভাই সবাই এখন এখান থেকে বিদায় হন। মানে হচ্ছে এই যে হেলিকেস, এসএসবিপি, প্রাইমেস, ডিএনএ পলিমারেজ 3, যারা যারা ডিএনএ এর সাথে যুক্ত থেকে এতক্ষণ ধরে এত কাজ করলো, সে তাদের সবাইকে বিদায় দিয়ে দেয়। যে আপনাদের আর এখন এখানে কোনো দরকার নেই, আপনারা এখন সবাই বিদায় হন। তাহলে ঘটনাটা কি হয়? এই এখন তো আর কোথাও কোনো ফাঁকা ঝোঁকা নাই, আরএনএ বলতে কিছু না, সবটাই ডিএনএ। বুঝতে জি পারতেছো না স্যার। পারো নাই? কেউ নাই এখন আর। সবশেষে উনি নিজেও বিদায় হয়ে যায়। ডিএনএ পলিমারেজ 1 সবাইকে তাড়িয়ে দিয়ে সবশেষে উনি নিজেও বিদায় হয়ে যায়। তাহলে কি হয়? বিশেষ করে এসএসবিপি যদি চলে যায়, তাহলে তো ওই বেহায়া বন্ডটা আবার ফিরে আসবে। এবার আসলে তো ভালো, এবার আসতে হবে। ডিএনএর এই সুতায় অ্যাডেনিন থাকলে এই সুতায় কি ছিল? থায়ামিন। এই দুইটা পরস্পরের পাশাপাশি, তাই বিপরীত। থাইমিন থাকলে এখানে কি? এডিনিন। গুয়ানিন। সাইটোসিন থাকলে, গুয়ানিন থাকলে, সাইটোসিন। থাইমিন থাকলে এডিনিন। এই হচ্ছে দুইটা প্যারেন্ট সুতা, সার্চ। আর এই দুটো হচ্ছে নতুন তৈরি হলো এই মাত্র। এই যে দেখো, এটার গোড়া 3, এটার গোড়া 5, মাথা 3। এটা ঊর্ধ্বমুখী সুতা, লিডিং স্ট্র্যান্ড। ল্যাগিং এটা স্ট্র্যান্ড। নিম্নগামী সুতা বা ধীরগামী সুতা বা ল্যাগিং স্ট্র্যান্ড। বাদ দিয়ে দেয়। ওই দুইটা ফসফেট যখন ভেঙে বাদ হয়ে যায়, তখন যে এনার্জি উৎপন্ন হয়, সেই এনার্জি দিয়েই কিন্তু এইটার সাথে এটার জোড়া লাগে। এখানে যে স্টার বন্ড তৈরি হয় ফসফরাস
জি স্যার। বলছেন স্যার। এটা সবসময় প্রযোজ্য। এই ডিএনএ এর বিপরীতে তুমি আরএনএ তৈরি করো অথবা ডিএনএ তৈরি করো, নতুন যে নিউক্লিওটাইড আসবে সেটা ট্রাইফসফেট আসবে। ঠিক আছে, কি লিখছি দেখছো? জি স্যার। তারপরে আসছে SSBP এসএসবিপি Chain হাইড্রোজেন to যাতে base জোড়া জোড়া না লাগতে লাগে সেজন্য সাহায্য করে। ঠিক লিখছি নাকি নাই? জি স্যার। ঠিক লেখ। তারপরে কে আসছে? প্রাইমেস। ঠিক লিখছি না ঠিক লিখি নাই? ঠিক লেখছেন স্যার। তারপরে কে আসছে? ডিএনএ পলিমারেজ 3। ঠিক লিখছি না ভুল লিখছি? ঠিক আছে না ভুল হয়েছে? ঠিক আছে স্যার। তারপরে কে আসছে? লাইগেজ। ঠিক আছে না ভুল লিখছি? স্যার ঠিক আছে। তারপরে কে আসছে? ডিএনএ পলিমারেজ 1। ঠিক লিখছি না ভুল লিখছি? জি স্যার ঠিক লেখছেন। এটা কি লিখছি পড়ো? প্রাইমার আর রূপান্তরিত
প্রুফ রিডিং করে, ভুল সংশোধন করে, সকল এনজাইম ও প্রোটিনকে অপসারিত করে, নিজেও অবমুক্ত হয়। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এবার সব শেষ, আরেকটা এনজাইম আসে, নাম হচ্ছে গাইরেস। ওর কাজ হচ্ছে এই মাথায় আর ওই মাথায় বসে থাইকা সবাই যেন ঠিক ঠিক মতো কাজ করে, প্যাচ আবার যেন উল্টা দিকে প্যাচ ফিরে না আসে, কেউ যেন কোন রকমের ভুল কাজ না করে, সেগুলো ইয়ে করে, কনফার্ম করে, মনিটর করে। আর নতুন সুতাটাকে পুরানো সুতাটার সাথে পেছনের দিকে পেঁচিয়ে দিতে থাকে। এরকম পুরানো সুতা আর নতুন সুতার মধ্যে এরকম প্যাঁচ ফিরাই দিতে থাকে। কারণ এসএসবিপি যখন চলে যাবে তখন তো অটোমেটিক্যালি এখানে হাইড্রোজেন বন্ড ফিরে আসবে, আসবে না? জি স্যার। এসএসবিপি চলে গেলেই হাইড্রোজেন বন্ড ফিরে আসবে। তাহলে কি আমরা একটা সুতা থেকে দুইটা সুতা তৈরি হতে দেখলাম? জি স্যার। আমি এই পৃষ্ঠাটার ছবি তুলে দিয়ে দেবো অনেক। ঠিক আছে? জি স্যার। জি স্যার। আজকে আর থাকুক, আর ইয়ে করবা ইউটিউবে যায়া ভিডিও দেখবা নাকি আমার দেখাই দেওয়া লাগবে? স্যার আমরাই দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, নিজেরা ভিডিও দেখে নিও যতগুলো পারো, বিভিন্ন রকম ভাবে অ্যাঙ্গেলে ভিডিও গুলো দেখবা। আর আমি এই পেজটার ছবি তুলে দিয়ে দেই, আর নোট তো দিয়েই দিচ্ছি। ঠিক আছে? জি স্যার। আর স্যার রেকর্ডটাও দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।